আসসালামু আলাইকুম। বহুল আলোচিত বিষয় ফ্যাসিস্ট নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলাপ করতে চাই। ফ্যাসিস্টের মূল যে শব্দ যেটাকে আমরা বলি, সেই ফ্যাসিবাদ শব্দটা হচ্ছে ইতালীয় শব্দ, যেটাকে বলে ফ্যাসিসমো শব্দটা থেকে, ফ্যাসিকো শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে লাঠির বান্ডিল, যা প্রাচীন রোমান প্রতীক ফ্যাসেস থেকে উদ্বুদ্ধ। এই প্রতীকটি একাধিক লাঠির বান্ডিলের সাথে একটি কুড়ালকে ঘিরে রাখা হতো, যা শক্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। তো ফ্যাসিবাদের মূল আদর্শ হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, যেখানে জাতীয়তাবাদ ও কর্তৃত্ববাদ ছিল প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন রোমান ফ্যাসেসের মতোই এটি শক্তি ও শৃঙ্খলার উপর জোর দেয়। তো হচ্ছে যে মূলত এই ফ্যাসিবাদের এই কীভাবে শব্দটার উত্থান আমরা দেখলাম, যেটা একটা ইতালীয় শব্দ এবং এর অর্থই হচ্ছে লাঠির বান্ডিল। তো 1915 সালের একটা ঘটনা এখানে উল্লেখ করা আছে যে 1915 সাল ইতালিতে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়, যিনি বেনিটো মুসোলিনি নামে একজন রাজনৈতিক লিডার ছিলেন। তিনি এটা ইতালিতে ফ্যাসেস অফ রেভলিউশনারি অ্যাকশন প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে 1919 সালে মুসোলিনির মিলানে ইতালীয় ফ্যাসিস্ট অফ কমব্যাট গঠন করেন। তো 2 বছরের মধ্যেই জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত। এটা ফ্যাসিস্ট একটা পার্টি। তো এই শাসন ব্যবস্থাটি একটি কর্তৃত্ববাদী এবং জাতীয়তাবাদী ডানপন্থী ব্যবস্থা হিসেবে পরিচিত। এটি মানুষের স্বাধীনতাকে সীমিত করে, যেখানে একক শাসন বা দলই সব ক্ষমতা ধরে রাখে। তো এটাকে ফ্যাসিবাদী নেতাদের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে অ্যাডলফ হিটলার, বেনিটো মুসোলিনি, এই দুইজনকে মূলত বিশ্বব্যাপী ফ্যাসিস্ট লিডার হিসেবে চেনে। তো এই যে ফ্যাসিস্ট পার্টি বানালো না, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, তো ফ্যাসিবাদের হচ্ছে যে প্রথমে ইতালিতে শুরু হয়, এটা আস্তে আস্তে জার্মান, স্পেন এবং অন্যান্য দেশে ছড়ায় পড়ে। তো হিটলারের অধীনে যে নাৎসি শাসন ব্যবস্থা ছিল, নাৎসি এবং স্পেনের ফ্রাঙ্কোর শাসন, এই দুইটাকেই বলা হয় যে মূলত ফ্যাসিবাদী আদর্শের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা। তো এটি মূলত বলা হয় যে মানবাধিকারের লঙ্ঘন করে, বিশ্বযুদ্ধ এবং গণহত্যার মতো ঘটনা ঘটায়, যা মানুষের জীবনে চিরস্থায়ী দাগ হয় আর কি। এটা ফ্যাসিবাদের প্রভাবের ইয়েতে বলা হয়েছে। এখন হচ্ছে মূলত ফ্যাসিবাদটা তাহলে কি দাঁড়ালো? ফ্যাসিবাদ হচ্ছে একটি রাজনৈতিক আদর্শ, এটা কোনো রাজনৈতিক কোনো আদর্শ না, কিন্তু এটা দুঃখজনক ইতিহাস হলো যে মানুষ মনে করে দেয় যে কর্তৃত্ববাদ এবং স্বাধীনতা হরণের মধ্যে এক ধরনের সুখ আছে, এবং শক্তি এবং ঐক্যের ভুল ব্যাখ্যা করে এই যে ফ্যাসিবাদটাকে মানুষ স্টাবলিশ করার চেষ্টা করত, যেখান থেকে হচ্ছে যে এখানে গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যকে রক্ষা করা কথা বলা হলেও মূলত এটা করা হয় না। এখন আমরা যদি দেখি যে সত্যিকার অর্থে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো কি কি, যেটা আমরা বলি যে ফ্যাসিবাদ বলি না, যে ফ্যাসিস্ট সরকার বলছি আমরা এখন, তাহলে আমরা 2টা সরকার পেলাম, জার্মান এবং ফ্রান্সে এবং ইটালিতে ছিল প্রথমের দিকে। তো এই যে ফ্যাসিবাদের হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমত দেখেন যেমন এক নায়কতন্ত্র থাকবে, আর কেউ থাকবে না, শুধু আমি থাকবো। 2 হচ্ছে একটাই দল শাসন করবে, আর কোনো দলকে শাসন করতে দিব না। 2 হচ্ছে যে ওইটাই আবার বলবে যে আমরাই হচ্ছে ন্যাশনালিস্ট, আর কোনো দলকে দাঁড়াতেও দেবে না, জিততেও দেবে না, এবং এই ধরনের প্ল্যান করবে। 2 হচ্ছে যে এক ধরনের সামরিকতন্ত্র থাকবে। সামরিকতন্ত্র মানে হচ্ছে যে সামরিক বাহিনীদের যে ইয়েটা থাকবে, তাদের একটা প্রচ্ছন্ন থাকবে, দখল থাকবে, এবং সমাজের উপরে রাষ্ট্রের কাঠামোটা সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে। এছাড়াও হচ্ছে যে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, গণতন্ত্রের বিরোধিতা করবে, এবং
সবার আগে যে আমি যা করব সেটাই, মানে কর্তৃত্ববাদ যেটাকে বলছি আমরা, যে আমি যা করব সেটাই হচ্ছে এই ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য। এখন যদি আমরা এটা আরও যদি ব্যাখ্যা করে বলতে চাই যে একনায়কতন্ত্র বলতে এখানে ওরা কী বোঝায়, এখানে বলছে যে ফ্যাসিবাদের রাষ্ট্রের প্রধান ক্ষমতা থাকে একজন একনায়কের হাতে, তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার সিদ্ধান্তের বাইরে আর কেউ কথা বলতে পারবে না। একদলীয় শাসন, এখানে ব্যাখ্যা দিতে যে এরা বলছে যে ফ্যাসিবাদী রাষ্ট্রে শুধুমাত্র একটি রাজনৈতিক দল সক্রিয় থাকবে, অন্য কোনো দলের অস্তিত্ব সেখানে বরদাস্ত করা হবে না। জাতীয়তাবাদের ব্যাখ্যায় এখানে বলা হচ্ছে যে ফ্যাসিবাদীরা চরম জাতীয়তাবাদী, তারা তাদের নিজেদের জাতিকে, জাতিসত্তাকে একটি নির্দিষ্ট ধারণা ব্যবহার করে শ্রেষ্ঠ মনে করে এবং অন্য জাতি বা সংস্কৃতির প্রতি বিদ্বেষ পোষণ করে। এবং কর্তৃত্ববাদ বলা হচ্ছে, কর্তৃত্ববাদ বলতে হচ্ছে ফ্যাসিবাদীরা মনে করে সমাজে একটি নির্দিষ্ট স্তর এলিট শ্রেণীর মানুষরাই নেতৃত্ব দেবে। সাধারণ মানুষের স্বাধীনতা বা মত প্রকাশের কোনো অধিকার থাকবে না। ফ্যাসিবাদের ক্ষেত্রে বলা হয় যে অর্থনীতিকেও তারা নিয়ন্ত্রণ করতে চায়। সরকার বিভিন্ন ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প কারখানাকে ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতাকে সীমিত করে দেয়। গণতন্ত্রের বিরোধিতায় বলা হয় যে ফ্যাসিবাদীরা গণতন্ত্রের ধারণাটাকে দুর্বল ও অকার্যকর মনে করে, যে মানে সবার কথা শুনবে কিন্তু সিদ্ধান্ত আমি নিজে নিব। তারা মনে করে যে গণতন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একটি শক্তিশালী গঠন করা সম্ভব হয় না। ফলে ওই যে তারা গণতন্ত্রেরও বিরোধিতা করে। তো এইটা যদিও রাজনৈতিক মতাদর্শ মানুষ কেউ কেউ বলে, কিন্তু এটা একটি বিতর্কিত বিষয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসবিদরা মনে করেন যে ফ্যাসিবাদ একটি বিপজ্জনক ধ্বংসাত্মক মতাদর্শ, যা জাতিগত বিদ্বেষ, যুদ্ধ, স্বৈরাচারিতার দিকে দেশকে ঠেলে দেয়। এখন আমাকে বলেন যে এই 15 বছর, 16 বছর, 17 বছরের হিসেব দিয়ে যে ফ্যাসিবাদের ট্যাগিং করে, এই বিগত 1-1.5 বছরে কোন অংশটা, কোন বিষয়টা হয় নাই। এখন দেখেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের মধ্যে যে বেসিক পার্থক্যটা কি। স্বৈরাচারকে বলছে যে এটাও একজনের হাতে ক্ষমতা থাকবে, কক্ষগত থাকবে, গণতন্ত্রের অভাব থাকবে, জনগণের স্বাধীনতা থাকবে না, আইনের শাসন অনুপস্থিত থাকবে এবং সমালোচকদের দমন করা হবে। তো দেখেন স্বৈরাচার, আমরা আমাদের দেশে যে ধরেন আমরা বলি যে অ্যাডলফ হিটলার হচ্ছে স্বৈরাচার, ধরনগুলো কিন্তু কাছাকাছি। আমাদের দেশে হচ্ছে আমরা এরশাদকে বলি স্বৈরাচার, 90-এর গণ আন্দোলন। তো সব কিছু মিলিয়েই যে একটা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী মনোভাব, এটা কিন্তু দর্শকরা, মানে আমাদের যারা সাধারণ মানুষ কি মনে করেন আপনারা, যে এটা থেকে কি কোনো পরিবর্তন আসছে? বাংলাদেশ কি এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে? বাংলাদেশ কি এখন স্বৈরাচার মুক্ত হয়েছে? এটা কি মনে হয় আপনাদের? যদি মনে না হয়, তাহলে আমাদের এই পরিবর্তন কেন চাচ্ছি? হ্যাঁ, তো আপনি এখনো কোনো নির্বাচন মানবে না, গণতন্ত্র মানবে না, মানুষের কথা শুনবে না, যা চাই তাই, আমরা যেটা চাই সেটাই করতে হবে, সেটাই তো আমরা দেখছি, তাই না? এখানে কোথায় আইনের শাসন আছে? আইনের শাসন কি আছে? এখন তো অনুপস্থিত, আইনের শাসন নাই। আমরা এখনো দেখছি যে সমালোচনা যারা করে তাদেরকে কিভাবে দমন করা হচ্ছে এবং গ্রেফতার করে হচ্ছে, কারাগারে রাখা হচ্ছে, এবং স্বাধীনতা, যে মানুষ হিসেবে যে মানবিক যে অধিকার আমার, সেই অধিকারটাও এখানে হচ্ছে যে হরণ করা হয়েছে। তো 1 বছরের যদি হিসেব করি আমরা, এই যে 1-1.5 বছর, 1 বছর পার হয়ে হচ্ছে, তাহলে আগের ফ্যাসিবাদের যে সংজ্ঞাটা ছিল এবং এখন যে ফ্যাসিবাদ, এখন যে শাসন ব্যবস্থা চলছে, দুইটার মধ্যে পার্থক্য কতখানি। এইটাই হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে ফ্যাসিস্ট সরকারকে তাড়াইলাম, এই যে স্লোগানটা দিল, বিনিময়ে কি পেলাম আমরা? আমাদের হাতে কি আসলো? আমাদের হাতে কি পেলাম আমরা? বিনিময়ে কি, কার বিনিময়ে কি পাচ্ছি? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাই আমাদেরকে এখন ভাবতে হবে। কারণ ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়াটাই যখন মুখ্য বিষয়, ছলে বলে কৌশলে মানুষের সাথে প্রতারণা করাই যেখানে মুখ্য বিষয়, মানুষের স্বাধীনতা হরণ করাই যেখানে প্রধান নিয়ামক এবং লক্ষ্য এবং উদ্দেশ্য, তখন আমাদের সাধারণ মানুষকে সচেতন হইতেই হয়, এর কোনো বিকল্প থাকে না। আমি বাংলাদেশের মানুষের বিশ্বাসের উপরে, চিন্তার উপরে, স্বাধীনতার উপরে বিশ্বাস করি তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে
বিন্দু মাত্র দ্বিধা করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।